প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ম্যাথ ওয়ার্ল্ডের আজকের আলোচনায় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করা হবে। আশা করি ম্যাথ ওয়ার্ল্ডের পক্ষে থেকে বা ম্যাথ ওয়ার্ল্ডের সাথে থেকে তোমরা সকলেই এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা এবং ধারাবাহিক সমস্যার সমাধান, সহজ টেকনিক এবং কিভাবে দ্রুত সময়ের মধ্যে এমসিকিউ এর সমাধান করা যায়, শর্টকাট টেকনিক, এগুলো শিখবে। ম্যাথ ওয়ার্ল্ড তোমাদের জন্য প্রাইভেট টিউটরের বিকল্প হিসেবে কাজ করছে। তোমরা নিয়মিত ম্যাথ ওয়ার্ল্ডের ভিডিওগুলো দেখে যদি পড়াশোনা করো, আশা করি তোমাদের আর বাড়তি কোনো টিচারের কাছে এই ম্যাথ পড়া লাগবে না। তো সবাই ম্যাথ ওয়ার্ল্ডের সঙ্গে থাকো এবং দেখো ম্যাথ ওয়ার্ল্ড তোমাদের কিভাবে কত সহজে সেগুলো শিখিয়েছে। তো আজকের আলোচনায় আমাদের প্রধান বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, নবম অধ্যায়, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত। এখানে আমরা শিখব কিভাবে ত্রিকোণমিতির এই পার্ট সহজে করা যায়, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ নতুন। যারা 9-10-এ নতুন উঠেছে বা নবম দশম শ্রেণীর আগে যেহেতু ত্রিকোণমিতি ছিল না, তাই এই অধ্যায়টা সম্পূর্ণ নতুন হয়, একটু ভয় তৈরি হয় বা একটু জটিল মনে হয়, কিন্তু আমাদের সঙ্গে থাকলে এটা খুব সহজেই তোমরা শিখে যাবে। তাহলে দেরি না করে চলো আলোচনা শুরু করি। প্রথমেই আমরা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে পড়বো, তাই আগে জানতে হবে ত্রিকোণমিতি আসলে কি এবং কি কাজে লাগে, কোথা থেকে এর উৎপত্তি। এই জন্য তোমরা এইখানে এই ইতিহাসটুকু একটু পড়বে। আমি এখান থেকে তোমাদের খুব সংক্ষেপে যেগুলো এমসিকিউতে আসে সেই জায়গাগুলো একটু মার্ক করে দিই, যাতে তোমাদের ধরতে সহজ হয় এবং পড়তে সুবিধা হয়। ত্রিকোণমিতি ইংরেজি শব্দ হচ্ছে ট্রিগোনোমেট্রি। এই ট্রিগোনোমেট্রি শব্দটি দুটি গ্রিক অক্ষর বা দুটি গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে। গ্রিক অক্ষর নয়, দুটি গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে। এই একটা হচ্ছে ট্রিগোনন, যার অর্থ ত্রিভুজ, আরেকটা হচ্ছে মেট্রন, যার অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিভুজের সাহায্যে বা ত্রিভুজ ব্যবহার করে বা ত্রিভুজকে পরিমাপ করে আমরা যে গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারি, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে এটা কি কাজে লাগে? এটা হচ্ছে গাছে উঠে গাছের উচ্চতা মাপার চেয়ে গাছে না উঠে গাছের উচ্চতা মাপা যায়, এই বিষয় সম্পর্কে এখান থেকে ধারণা পাওয়া যাবে। আবার নদীর এক তীরে দাঁড়িয়ে অন্য তীরে ফিতা না ফেলে, অর্থাৎ এক তীরে দাঁড়িয়ে অন্য তীরের দূরত্ব, অর্থাৎ নদীর ওয়াইডনেস বা চওড়া, নদী কতটুকু প্রস্থ, সেটা কিভাবে নির্ণয় করা যায়। এছাড়া একটু ভাবো যে এখান থেকে আমরা জানি চাঁদের দূরত্ব কত, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত আমরা জানি, ক্যালকুলেশন করেছি, কিন্তু কেউ কি চাঁদে গিয়ে ফিতা ফেলে পৃথিবীতে তারপরে মেপেছে কত ফুট, কত মিটার, কত কিলোমিটার? সেটা সম্ভব নয়। তাহলে কিভাবে হলো? এই ম্যাথমেটিক্যাল বিশেষ পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেই আমরা এই ধরনের জটিল ক্যালকুলেশন গুলো করে থাকি। তো বলবো যে তোমরা এই জায়গাগুলো একটু পড়বে, অবশ্যই পড়বে, কারণ কারা সর্বপ্রথম এই ত্রিকোণমিতি ব্যবহার করেছে, এরপর ত্রিকোণমিতির উন্নতিতে কারা কারা অবদান রেখেছে, এই জিনিসটা জানা অবশ্যই দরকার। তো চলো আমরা এখন মূল আলোচনায় যাই। ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু আমরা আলোচনা করছি, তো এই অধ্যায়ে আমরা যা যা শিখতে পারবো সেগুলো এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। যে সূক্ষ্মকোণে ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করা যাবে, সূক্ষ্মকোণে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করা যাবে, সূক্ষ্মকোণে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে দ্রুত অনুপাতগুলোর ধ্রুবতা যাচাই, প্রমাণ এবং গাণিতিক সমস্যার সমাধান করা যাবে। গাণিতিক যে জ্যামিতিক পদ্ধতিতে ত্রিকোণমিতির সাহায্যে বা আমাদের যে সূক্ষ্মকোণ ত্রিভুজ আছে, সেই সূক্ষ্মকোণ ত্রিভুজের 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় এবং প্রয়োগ করতে পারা যাবে। এছাড়াও 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও প্রয়োগ করতে পারা যাবে। ত্রিকোণমিতিক অবিদ্যাবলী, প্রমাণ এবং তার প্রয়োগ কিভাবে হয় সেটা জানা যাবে। তো সেই জায়গাগুলো আমরা আরো স্পষ্টভাবে শিখবো, কারণ স্পষ্ট ধারণা না থাকলে এই অধ্যায়ে ভালো করা সম্ভব না। তাহলে এখানে আমাদের সবার আগেই কি নিয়ে আলোচনা করা হবে? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ কিভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা করা হবে এবং এটা জানতে হবে, কারণ এইখানে এই অধ্যায়ে ত্রিকোণমিতির ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ নিয়েই আলোচনা হবে এবং সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু থাকবে সেই তিনটা বাহুর কোনটা কি, অর্থাৎ কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, এটা যদি আমরা না জানি তাহলেই ঝামেলাটা হবে। আর এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক এক সময় এক এক রকম হয়, অর্থাৎ আমরা কোনটা বিবেচনা করছি তার উপর নির্ভর করে বাহুগুলোর নামও পাল্টে যায়, অর্থাৎ লম্ব, ভূমি, অতিভুজ চেঞ্জ হয়ে যায়। অতিভুজটা সাধারণভাবে চেঞ্জ হয় না, লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়। তো আমরা সেই বিষয়গুলো খুব দ্রুত একটু দেখার এবং শেখার চেষ্টা করি। এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই দুটো ত্রিভুজের একই নাম।
ONP বা PON যাই বলো না কেন একই নাম। কিন্তু দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণকে মার্ক করা হচ্ছে। একটা O কোণ আর একটা P কোণ। এই ত্রিভুজের N কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার O কোণটা এবং P কোণটা দুটোই হচ্ছে সূক্ষ্মকোণ। এখন আমরা শিখবো যে যদি O কোণটা বিবেচনা করি তাহলে O কোণের বিপরীত যে বাহু এটা হচ্ছে বিপরীত বাহু। এই বিপরীত বাহুর আরেকটা নাম হচ্ছে, এই O কোণ বিবেচনা করলে এই বিপরীত বাহুটাই হবে হচ্ছে লম্ব। আর এই ও কোণের সাথে যেই বাহুটা যুক্ত থাকবে আবার সমকোণের সাথেও যে বাহুটা যুক্ত থাকবে সেটা হবে হচ্ছে ভূমি। আবার ও কোণের সাথে যুক্ত থাকায় এটাকে আমরা সন্নিহিত বাহু বলছি। অর্থাৎ যে কোণ বিবেচনা করছি সেই কোণের সন্নিহিত বাহু এটা ভূমি বা সন্নিহিত বাহু। অর্থাৎ ON ভূমি বা সন্নিহিত বাহু। আর ত্রিভুজের সবথেকে বড় বাহু আবার সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজের অতিভুজ OP এবং ভূমি ON আর লম্ব হচ্ছে PN। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে ওএনটা কি ভূমি? যদি আমরা ওএনটাকে ভূমি বলি তাহলে এই ভুলটা হলো। এটা কিন্তু ভূমি নয়। কারণ এই ত্রিভুজে বিবেচনাধীন কোণ হচ্ছে পি, অর্থাৎ এটাকে থিটা কোণ বিবেচনা করলে সেই কোণের সন্নিহিত যে বাহুটা থাকবে সেই বাহুটা হবে ভূমি। আর এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। সেক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে এই OPN ত্রিভুজের ON লম্ব, PN ভূমি আর OP টা। একইভাবে অন্য অন্য ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এই বিষয়টা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের সমস্যা হবেই না। আর এই জিনিসটা মনে রাখতে না পারলে অঙ্ক ভুল হবে। কারণ কোনটা লম্ব কোনটা ভূমি এটাই যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। কারণ আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে 6টি অনুপাত আছে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আর সেখানে এই জিনিসটা ওতপ্রোতভাবে লাগবে। সুতরাং এটাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করব। আমি আবারও বলছি, এটা যদি এখন কেউ না বুঝে, আমি যেটা বোঝালাম এই জিনিসটা মনে রাখলেই হবে। তারপরেও কেউ যদি এটা বুঝতে না পারো কমেন্টের মাধ্যমে জানাবে, আমি এই বিষয়টা আবারও বলবো। বা তোমাদের পক্ষ থেকে চেষ্টা করা হবে, সর্বাত্মক চেষ্টা করা হবে যাতে তোমরা খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারো এবং শিখতে পারো। তো চলো বন্ধুরা, এর পরবর্তী পার্টটা আমরা একটু দেখি যে এর পরবর্তী পার্টে কি আছে। তো আমাদের আরেকটা জিনিস শিখতে হবে এখানে, সেটা হচ্ছে গ্রিক বর্ণমালা। এখানে বেশ কয়েকটি গ্রিক বর্ণমালা রয়েছে যে বর্ণমালাগুলো দ্বারা আমরা ত্রিভুজের কোণগুলোকে চিহ্নিত করে থাকি বা রিপ্রেজেন্ট করে থাকি। সেই বর্ণমালাগুলোকে আমাদের কি করতে হবে, সেই বর্ণমালাগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। এই জিনিসগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হতে হবে। কারণ হচ্ছে এই বর্ণমালাগুলো ব্যবহার করে আমরা ফিজিক্সে, কেমিস্ট্রিতে বিভিন্ন জায়গাতে এর ব্যবহার দেখতে পাবো। তাই এই নামগুলো আপাতত আমাদের মনে রাখতে হবে। আলফা, বিটা, গামা, থিটা, ফা এবং ওমেগা এইগুলো এখানে দেওয়া হচ্ছে। এগুলো কিভাবে লিখতে হয় এবং পড়তে হয় সেটা তোমরা একটু দেখবে। একটা সহজ জিনিস, দেখলেই পারবে। তো এখানে একটা কাজ বা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। যে উদাহরণটাই বলা হচ্ছে যে তিনটা চিত্র, এই তিনটা চিত্রের এই তিনটা চিত্রের কোণগুলোকে বিবেচনা করে, আমি একটু আগে যেটা তোমাদের বললাম যে এই তিনটা চিত্রের কোণ বিবেচনা করে আমরা এখানে যেটা শিখে এসেছি সেই বিষয়টাকে অ্যাপ্লাই করে কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব সেটা আমাদের বের করে দেখাতে হবে। এইটা এখানে সমাধান দিয়ে দেওয়া আছে যদিও, কিন্তু তোমরা না দেখে করে কোথায় বুঝতে পারছো না সেটা আমাকে কমেন্টে জানাবে। এরপরে আমরা আসি হচ্ছে যে একই ত্রিভুজের ক্ষেত্রে কোণ যদি ভিন্ন বিবেচনা করি তাহলে আমাদের লম্ব আর ভূমিটাও চেঞ্জ হয়ে যায়। আলফা আর বিটা কোণের জন্য অতিভুজের সন্নিহিত এবং বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এই সন্নিহিত আর বিপরীত বাহুটা কেন বলছে, কারণ এই একই ত্রিভুজে আমরা আলফা কোণ বিবেচনা করলে যেটা ভূমি হবে, এই বিটা কোণ বিবেচনা করলে সেটা লম্ব হয়ে যাবে। যার কারণে কোণের হিসাব অনুযায়ী কোণের বিপরীত বাহু আর কোণের সন্নিহিত বাহুটার কথা বলা হচ্ছে। এই বিপরীত বাহুটা হবে লম্ব আর সন্নিহিত বাহুটা হবে হচ্ছে ভূমি। তাহলে যদি আমরা আলফা কোণ বিবেচনা করি তাহলে এর সন্নিহিত বাহু কোনটা, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 7। তাহলে 25 হচ্ছে সন্নিহিত বাহু, কিন্তু এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু আবার সব থেকে বড় বাহু, এই কারণে এটা হচ্ছে অতিভুজ। আর ছোট বাহু যেটা আছে সেটা হচ্ছে ভূমি। আর এই আলফা কোণের বিপরীত বাহু 24 যেটা সেটা হচ্ছে লম্ব। একইভাবে যদি আমরা বিটা কোণটা বিবেচনা করি সেক্ষেত্রে বিটা কোণের বিপরীত বাহু এই যেটা আছে 7 এটা লম্ব এবং সন্নিহিত বাহু যেটা আছে 24 সেটা হচ্ছে ভূমি। আর 25 প্লাস কি কি থাকবে তোমরা আমাকে বলো কমেন্ট। ওকে, তাহলে আমাদের এই সমাধানগুলো এখানে আছে, কিন্তু কাজ আছে একটা, এই কাজটা তোমরা দেখবে। এই কাজটা হচ্ছে এখানে বিভিন্ন মানে অনেকগুলো ত্রিভুজ দিয়ে দেওয়া আছে, সেই ত্রিভুজগুলোর লম্ব, ভূমি এবং অতিভুজ কোনটার কি সেটা বের করে কমেন্টে জানাবে। কারণ এটা যদি তোমরা ভালো করে বোঝো তাহলে আমরা ত্রিকোণমিতির সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা শিখে ফেলছি। আর এটা কিন্তু খুব সহজ। এবার আমরা আসি হচ্ছে সদৃশ্য কোণে ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের ধ্রুবতা নির্ণয় করতে। তাহলে সদৃশ্য কোণে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত
এগুলো 99 ব্যাপক আলোচনা করা হয়েছে জ্যামিতিক পার্টে, যে সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে, এই সদৃশকোণী ত্রিভুজগুলোর জ্যামিতিও ছিল উপপাদ্য, সেগুলো প্রমাণ করেছো। আমি ধরে নিচ্ছি না তোমরা এই জিনিসগুলো পারো, এই জিনিসগুলো তোমরা একটু করে আমাকে কমেন্টে বলবে যে হয়েছে কিনা। আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে সেটাও কমেন্টে জানাবে, তাহলে আগামী ক্লাসে এটা আমরা আলোচনা করব। এখন আমাদের প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অনুপাত নির্ণয়। আমরা জানি সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। এটা তোমরা এখন শিখবে, কারণ তোমরা এতদিনে এটা জানতে না। আর পড়োনি যেহেতু ত্রিকোণমিতি, তাই এটা নতুন। আর সর্বপ্রথম সূত্রটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের এই 6টা অনুপাত। তো এইখানে যে চিত্রটা দিয়ে দেওয়া আছে, সেই চিত্রে ও পি এম একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অনুপাত, একটা পি এম লম্ব, আর একটা হচ্ছে, যেহেতু থিটা কোণটা বিবেচনা করা হচ্ছে, তাহলে পি অন এমনটাও লম্ব। এই দুটোর অনুপাত নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এটা খুবই সহজ। এই সহজ বিষয়টা তাও তোমরা পড়বে, এবং না বুঝতে পারলে আমাকে জানাবে। এবার আমরা আসা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। যে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলছিলাম, সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমাদের আলোচনা এখন। 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নামগুলো আগে আমরা জানি: সাইন, কজ, ট্যান, কোসেক, সেক এবং কট। এই সাইনটা হচ্ছে পূর্ণরূপ, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই সাইন। আর থিটাটা কেন দেওয়া হচ্ছে? থিটাটা হচ্ছে এই চিত্র থেকে আমরা থিটার হিসাবটা বিবেচনা করছি বা পরিমাপ করছি। তাহলে দেখি, এই যে পি ও এন সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে এই কোণটা, এম কোণটা পি এম, ওটা সমকোণী। এবং পি ও এমটা হচ্ছে থিটা বা বিবেচনাধীন কোণ। তাহলে থিটা কোণের বিপরীত বাহু যেটা, এটা লম্ব, আর সন্নিহিত বাহুটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের সাইন থিটা, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে পিএম, আর অতিভুজ হচ্ছে ওপি। এই লম্বটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, তাই লিখেছি বিপরীত বাহু। তাই তোমরা এইটাকে মনে রাখবা লম্ব। এই বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলি, আর সন্নিহিত বাহুটাকে আমরা ভূমি বলি। তাহলে লম্ব বাই অতিভুজ সাইন থিটা হয়। এটা হচ্ছে পূর্ণরূপ, এটা হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ। তাহলে আমাদের মনে রাখার বিষয় কি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু কি? ওই চিত্রটা আমি এখানে আবার একটু আঁকি, কারণ এই চিত্রটা দিয়ে আমাদের সব করতে হবে। এটা হচ্ছে ও, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সমকোণ, আর এটা হচ্ছে বিবেচনাধীন কোণ। তাহলে ওই একই চিত্র আমি এঁকেছি, এবং একই চিত্রের ব্যবহারটা cos θ = হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা সন্নিহিত বাহু, তাহলে OM, OM বাই OP। OPটা কি? অতিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ হচ্ছে cos θ। ভূমি বাই অতিভুজ হচ্ছে cos θ। ভূমি বাই অতিভুজ হচ্ছে cos θ। সন্নিহিত বাহুটাই হচ্ছে ভূমি। এইটার পুনরূপ হচ্ছে কোসাইন, সংক্ষেপে আমরা এটাকে বলি cos θ। ঠিক একইভাবে ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ট্যান। ট্যান থিটা ইকুয়াল টু কি? পিএম বাই ওএম। মানে কি? এই যে লম্ব বাই লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান থিটা। এরপরে যে তিনটা অনুপাত আছে, সেই তিনটা অনুপাত হচ্ছে এই প্রথম তিনটা অনুপাতের বিপরীত অনুপাত। অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন থিটা। কোসেক থিটার পূর্ণ রূপটা হচ্ছে কোস সেকেন্ড থিটা। সেক থিটা এর পূর্ণ রূপটা হচ্ছে সেকেন্ড থিটা। আবার যেটা কিনা কস থিটা এর বিপরীত, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। আবার কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, যেটা হচ্ছে কোটানজেন্ট। কোটানজেন্ট সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট থিটা। তো আমরা এই 6টা অনুপাত খুব ভালো করে পড়বো এবং মনে রাখবো, কারণ এটা দিয়ে পরবর্তীতে আমাদের সূত্রগুলো সব হবে। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান আমরা পাচ্ছি, সেই মানগুলো এখানে আরেকটু ব্যাখ্যা করা হয়েছে। সেটা হচ্ছে, এখানে দেখো সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। এই যে পিএম লম্ব, অতিভুজ অতি। তাহলে লম্ব বাই অতিভুজ সাইন থিটা। কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে এইটা একটা সূত্র, আবার এটা আরেকটা সূত্র। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে পরের সূত্রটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু, এখানে কি? ওএম, ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা ইকুয়াল টু কি হবে? 1 বাই cos থিটা। তার মানে হচ্ছে এইটার উল্টাটা, অর্থাৎ ওপি উপরে এবং ওএম নিচে হবে, অতিভুজ বাই ভূমি। একইভাবে tan থিটা এর ক্ষেত্রে পিএম বাই ওএম, তার মানে কি? লম্ব বাই ভূমি। cos থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। তাহলে কি? ভূমি বাই লম্ব। খুবই সহজ, কিন্তু মনে রাখতে হবে। এরপর tan থিটা এর আরেকটা সূত্র আছে, এখান থেকে আমরা দেখতে পাই tan থিটা ইকুয়াল টু হচ্ছে এই যে এখান থেকেই লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি এই tan থিটাকে ভূমি, মানে লম্বকে অতিভুজ এবং ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের যেটা পাচ্ছি উপরের পার্ট, সেটা কি হচ্ছে? লম্ব বাই অতিভুজ। তার মানে এটা sin থিটা, এই যে sin থিটা লেখা হয়েছে। আবার ভূমি বাই অতিভুজ, এটা cos থিটা, যে cos থিটা লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রগুলোই আমাদের মনে রাখতে হবে।
আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এই সূত্রগুলো মনে রাখতে হবে। যেহেতু tan θ = sin θ / cos θ, আবার tan θ হচ্ছে cot θ এর বিপরীত, তাহলে cot θ কি হবে? উল্টে যাবে। sin θ / cos θ এর পরিবর্তে cos θ / sin θ। এই জায়গাগুলো খুব ভালো করে পড়তে হবে এবং মনে রাখতে হবে। কারণ হচ্ছে এইগুলো দিয়েই আমাদের পরবর্তীতে অঙ্কগুলো হয়। এরপরে আমরা দেখব হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী। অভেদাবলীও আমরা শিখেছি এবং অসমতা আমরা পড়েছি। সেই অভেদাবলীর ভেতর থেকে সমীকরণ আর অভেদ এই দুটো নিয়ে ব্যাপক আলোচনা আছে। সেগুলো আমরা পরবর্তীতে জানবো। যদি এইটা কেউ ভালো করে শিখে না আসো, এখানে আমি শেখাবো। কোনো সমস্যা নেই। তবে আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের ফলো করতে হবে আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে হবে। কারণ আমরা প্রত্যেকটা ক্লাস 1, 2, 3 এভাবে করে প্রত্যেকটা অধ্যায় ধরে অনুশীলনী সব সমস্যার সমাধান করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো।